নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। আজকের পাঠ প্রেমেন্দ্র মিত্রের আরেকটি পরাশর বর্মার ছোট গল্প। গল্পের নাম পরাশর বর্মা ও অশ্লীল বই। পরাশরের আবার বাতিক চেপেছে, মানে কবিতার বাতিক। বাতিক নিয়ে নিজের মাথাটি চটবন করলে তো বলবার কিছু ছিল না, কিন্তু আমার মাথাও সেই সঙ্গে খারাপ করবার জোগাড় করাতেই আপত্তি। যত বড় শাস্তিই হোক, তার কবিতা শোনা খানিকটা সয়ে এসেছে। তন্ময় হয়ে শোনার ভান করে চোখ বুজে থাকলেই ভালো। পরাশর যখন কবিতা পড়ে যায় তখন আমি আকাশ পাতাল যা মনে আসে ভাবি। শেষ হলে পর কখনো সরবে বাহ বলে, কখনো নীরবে শুধু মুখে চোখে মুগ্ধ বিস্ময়ে ফুটিয়ে তারিফ করি। সাধারণত এতদিন এইভাবেই বিপদ কাটিয়ে এসেছি, কিন্তু সম্প্রতি আর এক নতুন উপদ্রব দেখা দিয়েছে। শুধু তার কবিতা শুনলেই আর রেহাই নেই, তার কবিতার মিল পর্যন্ত এখন জোগাতে হচ্ছে। আচ্ছা, যমুনার একটা ভালো থেকে মিল বলো তো দেখি। দুই হাঁটুর ওপর বাঁধানো খাতাটা রেখে কলম হাতে সে ভুরু কুঁচকে আমার দিকে তাকায়। মিল এখনই খুঁজে না পেলেও হঠাৎ যমুনাকে নিয়ে তার টানাটানির মানেটা বুঝতে পারি। যমুনা নদীর ওপর দিয়েই পার হচ্ছে আপাতত। যমুনা অবশ্য যা চেহারা, তাতে কবিতা লেখার উৎসাহের চেয়ে তুমি কি সেই যমুনা প্রবাহিনী বলে আক্ষেপের গানই বেরোয়। তার জলের ধারা বালির চড়ার মধ্যে প্রায় লুপ্ত বললেই হয়। চৈত্র মাসের বিকেলের পড়ন্ত রোদেই চারিদিকে যেন মরুভূমির মতো ধুধু করছে। দিল্লি স্টেশন থেকে ট্রেন ছাড়তেই এইটুকুর মধ্যে এই দৃশ্যে পরাশরের কবিতার কথন শুরু হয়ে যাবে ভাবতে পারিনি। কিন্তু কবিতা যে কখন কিসে আসে কিছু বলবার উপায় নেই। দিল্লি স্টেশন ছাড়তে না ছাড়তেই ফোলিও থেকে বাঁধানো খাতাটা বার করে সে কলম হাতে বসে গেছে। আমায় চুপ করে থাকতে দেখে পরাশর আবার তাড়া দেয়, কই বললে না? বলি, আর নমুনা ছাড়া আর কোনো মিল তো পাচ্ছি না। এক যদি পদ্মাপাড়ের ওই কমুনা কোনো রকমে লাগিয়ে দিতে পারো দেখো। না, ওসব তো আগেই ভেবেছি, ওর চেয়ে ভালো একটা কিছু বলো। আর বাংলা অভিধানে 3 অক্ষরে আর কিছু আছে বলো তো মনে পড়ছে না। তুমি গ্রিক ল্যাটিন একটা কিছু লাগিয়ে দাও না, তোমার কবিতারও তাতে কদর বাড়ে। পরাশর হঠাৎ দীর্ঘশ্বাস ফেলে বলে, না, সেদিন আর নেই। সেদিন আর নেই মানে? আমি সত্যিই অবাক। আরে ফরেন এক্সচেঞ্জের কড়াকড়িতে ওসব বিদেশি শব্দ আমদানিও বন্ধ নাকি? না না, পরাশর আমার মূঢ়তায় বিরক্ত হয়ে ওঠে। আমরা আজকাল ভোল পাল্টে ফেলেছি, ওসব উটকো শব্দ আর আমাদের কবিতায় পাবে না। এককালে যা ধোঁকা দেওয়া দিয়েছি, এখন মাথা মুড়িয়ে আমরা সহজ ভাষায় কবিতা লিখি। কবিতার রাজ্যের এত খবর আমি রাখি না। একটু দুঃখিত হই বলি, কিন্তু তোমাদের কবিতার মানে যে তাহলে সবাই বুঝে ফেলবে, তখন আসল মাল যদি চায়। সেই একটা বিপদ আছে বটে, পরাশর স্বীকার করলেন নিতান্তই দুঃখের সঙ্গে। যমুনা নদী পেরিয়ে তখন শাহদারা হয়ে চলেছি। ভেস্টিবিউল ট্রেন, গরমের দরুন এয়ার কন্ডিশন গাড়ির সব সিটি ভর্তি। যমুনার উপযুক্ত মিল না পেয়েই বোধহয় পরাশর খাতাটা বন্ধ করে বললে, এই চলো চা খেয়ে আসা যাক। কবিতার মিল খোঁজা থেকে নিষ্কৃতি পেয়ে সানন্দে তার কথায় সায় দিয়ে উঠে পড়লাম। কিন্তু চা খাওয়া তখনও কপালে নেই। আমাদের কামরাটার পর করিডর দিয়ে আরও 2টো কামরা পেরিয়ে রেস্তোরাঁয় যেতে হয়। সেখানে পৌঁছে দেখি আমাদের চেয়ে বুদ্ধিমান যাত্রীরা
আগে গিয়েই সব চেয়ার দখল করে বসে আছে। প্রতি কামরার দুধারে করিডরের লাগাও বাইরে বেরোবার ও সিগারেট খাবার ছোট জায়গা। সেইখানে দাঁড়িয়ে অপেক্ষা করা ছাড়া তখন উপায় নেই। ওই অপেক্ষা করতে গিয়েই মিস্টার রামজীবনের সঙ্গে আলাপ হবার আগেই অবশ্য তাঁর দিকে না হোক তাঁর হাতের বইটির দিকে দৃষ্টি পড়েছিল। অতি অশ্লীল ধরনের রঙিন ছবিওয়ালা মলাটের একটি সস্তা মার্কিন বই। রেলওয়ে স্টলে ইদানিং এই বইটি প্রায় সর্বত্রই দেখেছি মনে হয়। মলাটের গুণে বিক্রিও যে যথেষ্ট তাতে সন্দেহ নেই। বই সম্বন্ধে রুচি যেমনই হোক, রামজীবন কিন্তু বেশ মিশুক লোক। আমাদের মতন আরও জনচারেক সেখানে রেস্তোরাঁয় জায়গা না পেয়ে অপেক্ষা করছিলেন। তার মধ্যে রামজীবনজি প্রথমে নিজে থেকে আলাপ শুরু করে দিলেন। কি মশাই, এখানে খালি খালি দাঁড়িয়ে থাকবেন? সিগারেট ভি পিবেন না? নিজের সিগারেট কেসটা খুলে ধরতে ত্রুটি করলেন না। আমি ধন্যবাদ জানিয়ে তাঁর দান প্রত্যাখ্যান করলাম, কিন্তু পরাশর আমায় অবাক করে দিয়ে একটা সিগারেট তুলে নিল। রামজীবনজি নিজের লাইটার জেলে পরাশরের ও নিজের সিগারেট ধরিয়ে একটু হেসে বললেন, রে ট্রেন খুব ভালো আছে, বাকি এস এক ঝামেলা, সিগারেট খেতে বারবার এখানে আসতে হবে। আমি আবার সিগারেট থোড়া বেশি খাই। এরকম আপ্যায়নের পর ভদ্রতা করেও কিছু বলা উচিত বলেই বললাম, আপনি তো বেশ বাংলা বলেন। রামজীবনজির মুখে একগাল গর্বের হাসি দেখা দিল। বললেন, হ্যাঁ, কলকাতায় তো হামেশাই যাই কি না, তাই ভাষা শিখে নিয়েছি। কেউ কেউ আমাকে বাঙালি বলে ভুল করে। রামজীবনজির অহংকারটুকুতেই একটু সুরসুরি দিয়ে বললাম, হ্যাঁ, তা তো করতেই পারে। তা কলকাতায় আপনার ব্যবসা আছে বুঝি? রামজীবনজি একটু হেসে বললেন, ও ব্যবসা নেই, আমি দালালি করি, তাই বোম্বাই, দিল্লি, মাদ্রাজ, কলকাতা সব জায়গায় ঘুরতে হয়। আমাদের ভাগ্য ভালো, ঠিক এই সময় একটি দল রেস্তোরাঁর একটি টেবিল ছেড়ে বেরিয়ে আসতেই আমরা তিনজনে একসঙ্গে জায়গা পেয়ে গেলাম। রামজীবনজি সদাশয় লোক, কোনো আপত্তি না শুনে আমাদের তিনজনের জন্যই চা টোস্টের অর্ডার দিয়ে আবার আলাপ শুরু করলেন। আপনারা দিল্লি বেড়াইতে এসেছিলেন বুঝি? পরাশরের সঙ্গে যে কারণে দিল্লিতেই গরমে এসেছিলাম তা ঠিক যেখানে সেখানে বলবার নয়, তাই তার কথাতেই সায় দিতে যাচ্ছিলাম, হঠাৎ পরাশর হেসে উঠে বললে, এই গরমে কেউ দিল্লি বেড়াতে আসে মশাই? এসেছিলাম একটু গোয়েন্দাগিরি করতে। গোয়েন্দাগিরি? রামজীবন যতখানি অবাক, আমি ততধিক। নিজেকে কবি বলে প্রচার করবার এমন সুযোগ পেয়েও পরাশর নিজের গোয়েন্দাগিরির কথাই অমন বেহায়ার মতন প্রকাশ করবে, এ আমার কল্পনাতীত। কিন্তু পরাশরের মাথায় মাঝে মাঝে পোকা ঢোকে বোধহয়। কোনো স্বাভাবিক মাত্রাজ্ঞান আর তার থাকে না। এমনিতেই কথাগুলো বেশ জোর গলায় বলায় আশেপাশের টেবিলের অনেকের নজর তখন আমাদের দিকে পড়েছে। কারো মুখের চেহারায় মৃদু কৌতূহল বা কৌতুক, কারো বা স্পষ্ট বিদ্রূপ। এর ওপর আমায় লজ্জায় একেবারে মাটিতে মিশিয়ে দিয়ে পরাশর সগর্বে বলতে শুরু করলে, হ্যাঁ, ওই কাগজে চোরাই সোনা আমদানি সেই মস্ত কেসটার কথা পড়েনি? এই কালই সে দলের বড় একজন চাই দিল্লিতে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা পড়ায় তাদের অনেক কীর্তি ফাঁস হয়ে গেছে। লোকটা বিদেশি ট্যুরিস্ট, লেবাননের একজন ইহুদি। মারা যাবার আগে সে পুলিশকে কিছু গোপন খবর দিয়ে বলে গেছে যে তার মৃত্যু সাধারণ দুর্ঘটনা নয়। দলের লোকের সঙ্গে ঝগড়া হওয়ায় তারা এইভাবে তাকে মোটর দুর্ঘটনায় ছল করে খুন করেছে। আমার তো ধরনী দ্বিধা হও গোছের অবস্থা।
রেস্তোরাঁর কামরাটি বিশেষ বড় নয়, গোয়েন্দার উল্লেখ শুনে সামান্য 2-4 জন কৌতূহলী হয়েছিল মাত্র। এখন কামরার প্রায় সকলেরই দৃষ্টি আমাদের দিকে। পাশের টেবিলের সাহেবী পোশাক পরা এক ভদ্রলোক স্পষ্টই বিদ্রূপের স্বরে এবারে জিজ্ঞাসা করলেন ইংরেজিতে, তা আপনি সেখানে কি গোয়েন্দাগিরি করতে গেছিলেন? আমি? পরাশরের চেহারায় আর গলায় সে কি দম্ভ! আমি কলকাতা থেকে গেছিলাম কিছু পরামর্শ দিতে। পরামর্শ দিতে দিল্লিতে? সে ভদ্রলোকের সঙ্গে আরও 2-4 জনের ভুরু কপালে উঠতে দেখলাম। এক টেবিল থেকে আরেকজন জিজ্ঞাসা করলেন, আপনি কলকাতার সিআইডি অফিসার তাহলে? সগর্বে একটু হেসে পরাশর বললে, না না, আমি শখের গোয়েন্দা। আবার এদিক ওদিক থেকে চাপা হাসির শব্দ শোনা গেল। ওহো, শখের গোয়েন্দা, প্রাইভেট স্লুথ। যে ভদ্রলোক বললেন তার কথার ধরনে এবার হাসিটা বেশ জোরেই উঠল চারিদিক থেকে, কিন্তু পরাশরের একেবারে 2 কান কাটা। লজ্জা পাওয়া দূরে থাক, সে অম্লান বদনে উঠে দাঁড়িয়ে নাটকীয় ভঙ্গিতে কামরা শুদ্ধ সকলকে মাথা নুইয়ে নতি জানিয়ে বললে, অ্যাট ইয়োর সার্ভিস জেন্টলম্যান, পরাশর বর্মা, দ্য হিউম্যান এক্সরে। চারিদিক থেকে এবার হাসির রোল উঠল। তার আহাম্মকিতে অস্বস্তি বোধ করছিলাম, এবার ভাঁড়ামিতে গা একেবারে জ্বলে গেল। নেহাত ব্যাপারটা আরো বিশ্রী দেখাবে তাই, নইলে তখনই টেবিল ছেড়ে উঠে চলে যেতাম। নিরুপায় হয়ে গম্ভীর হয়ে শুধু মাথা নিচু করে বসে রইলাম। কিন্তু আমার রাগ কি কামরার অন্য সবাইকার বিদ্রূপ পরাশরের কোনো কিছুতেই ভ্রুক্ষেপ নেই। নির্বিকারভাবে চেয়ারে বসে সে রামজীবনজির সঙ্গে আবার আলাপ জুড়ে দিলে, আপনার চা সিগারেট সব ধ্বংস করছি, অথচ আপনার নামটাই তো এখনো জানা হয়নি। পরাশরের কাণ্ড কারখানা দেখে রামজীবনজিও একটু বোধহয় হতবম্ব হয়ে গিয়েছিলেন। তিনি একটু যেন ইতস্তত করেই সংকুচিতভাবে নিজের নামটা এবার আমাদের জানালেন। পরাশর হঠাৎ তাঁর ওই হাতের বইটা টেনে নিয়ে বললে, বাহ, বড় মজাদার বই মনে হচ্ছে, এসব বই আপনি খুব পড়েন বুঝি? রামজীবনজিকে এবার বেশ অপ্রস্তুত মনে হল। সলজ্জভাবে আপত্তি জানিয়ে বললেন, আরে না মশাই, ট্রেনে পড়বার জন্য একটা ডিটেকটিভ কিতাব কিনেছিলাম, স্টলওয়ালা প্যাকেট বেঁধে হাতে দিয়ে দিল, তারপর ট্রেনে উঠে প্যাকেট খুলে দেখি এই কিতাব। তাও তো একটা ছেঁড়া বই আপনাকে গছিয়ে দিয়েছে দেখছি। পরাশর বইটা খুলে ধরতে দেখা গেল সত্যি বাঁধাইয়ের দোষে বইয়ের মলাটটা প্রায় আলগা হয়ে এসেছে। স্টলওয়ালা তাকে সত্যিই ঠকিয়ে থাকুক বা শখ করেই বইটি কিনে এখন লজ্জা ঢাকতে ও গল্প তার বানানোই হোক, রামজীবনজি বইটির আলোচনা বন্ধ করতেই ব্যস্ত মনে হলো। তাড়াতাড়ি পরাশরের হাত থেকে বইটা টেনে নিয়ে তিনি বললেন, আরে যেতে দিন মশাই, ভারী তো কিতাব, ট্রেনে পড়া হলেই তো ফেলে দেব, এসব বই কেনাই লোকসান। চা খাওয়া শেষ করে রেস্তোরাঁ থেকে নিজেদের কামরায় যেতে যেতে কিন্তু বুঝলাম রামজীবনজি যাই বলুন, ও বই কেনা লোকসান বলে অনেকেই মনে করেন না। পথে যে 2টি কামরা পড়ে তার দুধারের সিটে অন্তত 4 জনের হাতে ওই বই চোখে পড়ল। বইয়ের আকর্ষণও কিছু আছে নিশ্চয়ই, কারণ যাদের হাতে বইটি দেখলাম তারা সবাই পড়ায় একেবারে তন্ময় মনে হলো। কিন্তু শেষ পর্যন্ত পরাশরেরও ওই ছোঁয়াচ লাগবে ভাবতে পারিনি। সন্ধেবেলা আলিগড়ের ট্রেন থামতেই সে ব্যস্ত হয়ে কামরা থেকে বেরিয়ে গেল আমায় কিছু না বলেই। অনেকক্ষণ বাদে প্রায় ট্রেন ছাড়বার সময় তখন ফিরে এলো,
তখন দেখি তার হাতেও ওই বই। চায়ের টেবিলের ওই কেলেঙ্কারির পর বেশ গম্ভীর হয়েই ছিলাম এতক্ষণ। সে 2-4 বার কথা বলবার চেষ্টা করলেও তেমন সাড়া দিইনি। এবার কিন্তু নিজের বিরক্তিটা আর প্রকাশ না করে পারলাম না। বেশ একটু ঝাঁজের সঙ্গেই বললাম, তুমি ওই বই কিনতে গিয়েছিলে? আমার গলার স্বর ও মুখের চেহারা যেন লক্ষ্য না করেই পরাশর এই বই কিনতে পারার সৌভাগ্যের বর্ণনা করতেই মেতে উঠল। আরে স্টলওয়ালা কি সহজে দিতে চায়? বলে নেই, ফুরিয়ে গেছে, শেষে 1 টাকা বেশি দাম দেব বলতে লুকোনো জায়গা থেকে বের করে দিলে। 1 টাকা বেশি দাম দিয়ে তুমি ওই বই কিনলে? তোমার লজ্জা করে না? গলায় যতখানি সম্ভব ঘৃণা ঢেলে দিয়ে বললাম। কিন্তু পরাশর তাতেও নির্বিকার। বাহ, লজ্জা কিসের? সবাই যখন পড়ছে, কি আহামরি জিনিস, একবার দেখতে হবে না? এরপর বাক্য ব্যয় নিষ্ফল বলেই কাচের জানলার পর্দাটা তুলে দিয়ে বাইরের দিকে চেয়ে রইলাম। অন্ধকার হয়ে এসেছে। উত্তরপ্রদেশের ধুধু সমতল প্রান্তর ছাড়াও দিনের বেলাতেও সেখানে এখন দেখবার কিছু নেই। রাত্রের অন্ধকারে মাঝে মাঝে পার হয়ে যাওয়া গ্রামের কয়েকটা আলোর ফোঁটাই শুধু দেখা যাচ্ছিল। আরও কতক্ষণ এইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতাম বলতে পারি না, কিন্তু এরই মধ্যে রামজীবনজি একটি অ্যাটাচি হাতে উত্তেজিতভাবে আমাদের কাছে এগিয়ে আসছেন দেখা গেল। দূর থেকে তার গলা শুনেই মুখ ফিরিয়ে তাকালাম। ও শুনছেন মশাই, শুনতে আছেন? উত্তেজনাতেই তার বাংলা আর একটু তখন বিকৃত হয়ে গেছে। এই বন্ধু, ট্রেন মে ভি বদমাস চোর আছে। চোর? পরাশর বইটা মুড়ে রেখে জিজ্ঞাসা করলে, কি চুরি গেছে আপনার? আরে হামারা অ্যাটাচি কেস। হেসে বললাম, আরে আপনার হাতে তাহলে ওটা কি? আরে ইয়ে হামার নেই, কই বদল করিয়ে লিয়েছে। রামজীবনজির মুখের ভ্রুকুটি কেটে গিয়ে হঠাৎ কিন্তু হাসি দেখা দিল। আরে লেকিন শ্বশুরাকে বেটা বিলকুল ঠকিয়ে গিয়েছে। অ্যাটাচিতে আমার কিছু ছিল না, সিরিফ কিছু ফালতু চিঠি উঠির কাগজ। আরে অ্যাটাচিতে। এই বলে রামজীবনজি অ্যাটাচিটা খুলে ফেলে যা বার করলেন তাতে তার পক্ষে খুশি হওয়াই স্বাভাবিক। জিনিসটি রূপোর বেশ দামি একটা বড় সিগারেট কেস। কেসটি আবার সিগারেটে ভর্তি। তাহলে তো আপনার লাভই হয়ে গেছে। পরাশর ব্যাপারটা হেসেই উড়িয়ে দিতে চায় দেখলাম, কিন্তু ব্যাপারটা অত তাচ্ছিল্য করবার নয় বলে আমার মনে হলো। জিজ্ঞাসা করলাম, ওই অ্যাটাচিতে আর কি আছে? কোনো নামের কার্ড বা এমন কোনো কাগজপত্র যাতে জিনিসটা কার বোঝা যায়? না, কিছু না, খালি এই দেখেন বলে রামজীবনজি যে বার করলেন তাতে অবাক হবার সঙ্গে একটু হাসিও পেল। সেই রকম অশ্লীল মলাটের অন্য একটি বই। পরাশরের দিকে একটু কটাক্ষ করেই বললাম, হ্যাঁ, আপনাদের মতন এসব বইয়ের আরো অনেক সংস্থা এ ট্রেনে আছে দেখা যাচ্ছে, কিন্তু অ্যাটাচিটা ট্রেনে উঠবার সময় ভুলে কারোর সঙ্গে বদল হয়ে যায়নি তো? ও না না, তা হতে পারে না। কুলির কাছে মাল দিয়ে আমি তো অ্যাটাচি নিজের হাতে নিয়ে ট্রেনে উঠেছি। তারপর আমার কিতাবের প্যাকেট ভি অ্যাটাচি থেকে বার করে খুলেছি। যখন ও চা পিতে গিয়েছিলাম জরুর তখন কেউ বদল করেছে। যাক, লোকসান যখন কিছু হয়নি, চলুন রাত্রের খাওয়াটা গিয়ে সেরে নি বলে ব্যাপারটা কোনো গুরুত্ব না দিয়েই পরাশর উঠে পড়ল। রামজীবনজি একটু আপত্তি জানালেন, আরে এরই মধ্যে খাইতে যাবেন কি? তারপর আসল কারণটাও প্রকাশ করে ফেললেন। আরে 9:30 বাজে তো সব বাতি বুঝিয়ে দেবে না, কিতাবটা তার আগে তো পড়ে নিতে চায়। আরে কিতাব খেতে খেতেই পড়বেন, চলুন। এই তো আমিও বই নিয়ে যাচ্ছি, সেই জন্যে। গাড়ির ভিড় তো দেখছেন, পরে আর খাবার ঘরে জায়গাই পাবেন না।
পরাশর একরকম জোর করেই রামজীবনজিকে ঠেলে নিয়ে চলল রেস্তোরাঁর দিকে। সঙ্গে সঙ্গে বাধ্য হয়ে আমাকেও যেতে হলো। অ্যাটাচি বদল হওয়ার কোনো ক্ষতি না হলেও রামজীবনজির কপালে সেদিন অন্য দুর্ভোগ ছিল। অত আগে যাওয়া সত্ত্বেও রেস্তোরাঁর একেবারে শেষ দিকের একটা টেবিলে আমরা জায়গা পেলাম। রামজীবনজির চা খাওয়ানোর প্রতিদান হিসেবে তার কোনো ওজোর আপত্তি না শুনে পরাশর 3 জনের জন্য ডিনার অর্ডার দিলে। রামজীবনজি পোশাকে রাজস্থানী হলেও খাদ্য সম্বন্ধে জানা গেল উদার। আমিষ নিরামিষে তাঁর সমান রুচি। কেলেঙ্কারি হলো প্রথমে স্যুপ দেওয়ার সময়ই। সংকীর্ণ জায়গায় পরিবেশন করতে গিয়ে রেস্তোরাঁর বয়ের হাত থেকে অসাবধানে একটা স্যুপের প্লেট গেল পড়ে। রামজীবনজির মাথার ওপর যে গরম স্যুপ পড়েনি এই ভাগ্য, কিন্তু পায়ের দিকে খানিকটা ছিটকে লেগে জুতো, কাপড় ও গলাবন্ধ কোটের কিছুটা গেল নষ্ট হয়ে। রামজীবনজি চমকে অস্ফুট চিৎকার করে ওঠার সঙ্গে পরাশর একেবারে হাঁ হাঁ করে হুমড়ি খেয়ে পড়ল তাঁর দিকে। তারপর বয়কে যা নয় তাই বলে গাল দিয়ে এই মারে তো সেই মারে। বয় যত বলতে চায় সাব মেরা কুছু কুসুর নেই, তত সে আরো গরম হয়ে ওঠে। শেষে আমাকেই বাধা দিয়ে বলতে হলো, আরে সত্যি বয়ের তো তেমন কোনো দোষ নেই, তুমি অত হাত পা নেড়ে চোরাই সোনা চালানোর গল্প শুরু না করলে তো এই কাণ্ডটা হয় না। আমার গল্প বলারই দোষ হলো? পরাশর দস্তুর মতন ক্ষুণ্ণ হয়ে বললে, বেশ, আমি মাপ চাইছি সকলের কাছে। পরাশর সেই যে গুম হয়ে বসল, আমার কি রামজীবনজির কোনো কথাতেই তার মেজাজ আর বদলানো গেল না। এর ওপর আবার বিল দেবার সময় নগদ 2 টাকা বয়কে বকশিস দিয়ে জানালে তাকে মিছিমিছি বকার জন্য বকশিস। বয় আমাদের মতোই তার জব। রামজীবনজি ও আমি এই ছেলে মানুষিতে একটু হাসলাম মাত্র। খাওয়ার টেবিল থেকে নিজেদের সিটে এসেও পরাশরের সেই ভাব গেল না। টুন্ডলা স্টেশন তখন পার হয়ে গিয়েছি, রাত প্রায় 8:30। এত তাড়াতাড়ি ঘুমোবার চেষ্টা বৃথা বলে সঙ্গে আনা খবরের কাগজটাই পড়বার জন্য বার করলাম। পরাশর তখন তন্ময় হয়ে তার নতুন কেনা বইটাই পড়ছে। সেই বইয়ের মলাটের দিকে চেয়ে নিজের অজান্তেই একটু ভ্রুকুটি বোধহয় করে ফেলেছিলাম। পরাশর গম্ভীর মুখে আমার দিকে ফিরে বললে, ওহ, তোমার অসহ্য লাগছে না? গাড়িতে আর তো কোনো সিট খালি নেই, নইলে উঠে যেতাম। এবার একটু বিরক্ত হয়ে বললাম, এ কি ছেলে মানুষই করছে বলো তো? আমি তোমাকে উঠে যেতে বলেছি? বইটা দেখলে সত্যি গা ঘিনঘিন করে, এটা আর কি করে লুকোবো বলো? গা ঘিনঘিন করে তো শুধুই মলাটের জন্যে, বলে পরাশর হঠাৎ মলার দুটো সশব্দে ছিঁড়ে ফেলে নিজের ব্যাগের মধ্যে রেখে বললে, হয়েছে এখন? হেসে ফেলে বললাম, হয়েছে। পরাশরের ভাগ্যে বই পড়া কিন্তু সেদিন নেই। রামজীবনজি রেস্তোরাঁ থেকে তাঁর সিটে ফেরেননি। আসবার পথে বাথরুমে ঢুকে তারপর বোধহয় কামরার বাইরে সিগারেট খাচ্ছিলেন। হঠাৎ তাকে ব্যস্ত সমস্ত হয়ে আসতে দেখা গেল। দেখেছেন মশাই, দেখেছেন তাজ্জব কাণ্ড, বলে তিনি আমাদের সিটের কাছে এসে দাঁড়ালেন। আবার কি তাজ্জব কাণ্ড হলো? জিজ্ঞাসা করলাম। আরে মশাই, আমার সে কিতাবটাকে চুরি করে নিয়েছে। সে কি? খাবার টেবিলের থেকে ওঠার সময় তো সে বই আপনার হাতে ছিল, দেখেছি। হ্যাঁ, হাতে তো ছিল। সিগারেট পিয়ে বাইরের বেসিনে ফির মুখ ধুতে গিয়ে ওই বেঞ্চির উপর রেখেছিলাম। মুখ ধুয়ে দেখি কিতাব আর নেই। হেসে বললাম, ও বই পড়ে থাকতে দেখলে কেউ লোভ সামলাতে পারে? রামজীবনজির তখন রসিকতা উপভোগ করবার মতন অবস্থা নয়। হতাশভাবে বললেন, এখন আমি করি কি? কি আর করবেন? পরাশর গম্ভীরভাবেই বললে, ও বই তো গাড়ির অনেকের হাতেই দেখলাম। বইয়ে তো আপনার নাম লেখা নেই যে কাউকে ধরবেন। না, ধরতে আমি চাই না, লেকিন কিতাবটা খালি আধা পড়েছি, তাই খারাপ লাগছে।
একটু ইতস্তত করে রামজীবনজি তাঁর আসল অভিপ্রায়টি জানালেন। আপনার কিতাবটা যদি দেন, আমি পড়ে নিয়েই দিয়ে দেব। পরাশরে অনুরোধ অমন সহজেই রাখবে ভাবতে পারিনি। হাতের বইটা রামজীবনজির হাতে অম্লান বদনে তৎক্ষণাৎ দিয়ে বললে, বেশ, তাই নিন। রামজীবনজি বইটা হাতে নিয়ে একটু বিমূঢ়ভাবে বললেন, এটা কি কিতাব? এসব তো ছেঁড়া আছে। আরে ছেঁড়া তো শুধু মলারটাই, নইলে বই যা তা ঠিকই আছে বলে আশ্বাস দিলেও রামজীবনজি ঠিক সন্তুষ্ট হয়ে বইটি নিয়ে গেলেন বলে মনে হলো না। রাত 9:30 এটাওয়া স্টেশন পার হওয়ার পর গাড়ির সাধারণ আলো নিভে গিয়ে নিতান্ত কাজ চলবার মতন ম্লান সবুজ আলো জ্বলে উঠবার পর সব প্রথমে রামজীবনজির কথা ভেবেই দুঃখ হলো। তাঁর অত স্বাদের বই, এর মধ্যে নিশ্চয়ই তিনি পড়ে শেষ করতে পারেননি। কিন্তু তিনি গেলেন কোথায়? কামরার দুপাশে দু সারিতে সমস্ত সিট বসানো, এক সারিতে 2টি করে সিট, অন্য সারিতে ঠিক উল্টো মুখ করে সাজানো 3টি করে পরপর সিট, মাঝখানে যাতায়াতের কার্পেট পাতা পথ। আমরা 2 সিটের সারিতে বসেছি। আমাদের উল্টো সারিতে প্রায় কামরার দরজার কাছাকাছি রামজীবনজির সিট, ঠিক মাঝখানের রাস্তার পাশেই। সে সিট দেখলাম খালি। বই পড়বার জন্যে সিট ছেড়ে ওই বাইরের সিগারেট খাওয়ার জায়গায় তিনি গিয়ে বসেছেন। তাহলে ট্রেন থেকে নামবার ওঠবার দুদিকের দরজা যেখানে, কামরার জোরালো বাতি নিভে যাবার পরেও সেখানে সারা রাত আলো থাকে। একদিকের দেওয়ালে কবজা দিয়ে আঁটা একটা বেঞ্চিও সেখানে খুলে পাতা যায়। বইয়ের নেশায় রামজীবনজি সেইখানে গিয়েই বসেছেন ভেবে একটু কৌতুকই অনুভব করলাম। এরপর কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না। প্রত্যেক সিটের চেয়ারের পিছনে অনেকখানি হেলানো যায়, কিন্তু তা সত্ত্বেও সিটগুলো বসার পক্ষে যতটা আরামের ততটা শুয়ে ঘুমোবার পক্ষে নয়। এই অসুবিধের জন্যই ঘুমটা হঠাৎ এক সময় ভেঙে গেল। কামরাটা একটু বেশি ঠান্ডা করার দরুন বেশ শীত শীত করছে। হাত ঘড়িতে দেখি রাত প্রায় 1:15। 11:30 নাগাদ ট্রেন কানপুরে আসে। বুঝলাম কানপুরও তাহলে পার হয়ে এসেছি। পাশে পরাশরের দিকে চাইলাম। কখন হোলডল থেকে একটা গায়ের কাপড় বার করে আগা পাঁচতলা মুড়ি দিয়ে বসে অঘোরে ঘুমোচ্ছে। হঠাৎ রামজীবনজির কথা মনে পড়ায় তাঁর সিটের দিকে চেয়ে অবাক হলাম। এখনও তিনি ফেরেননি। একটু কৌতূহলী হই পরাশরের পা দুটো ডিঙিয়ে কামরার বাইরে গেলাম। আশ্চর্য ব্যাপার, রামজীবনজি সেখানেও নেই। হয়তো অন্য কোনো কম্পার্টমেন্টের পাশের জায়গায় গিয়ে বসেছেন ভেবে গোটা ট্রেনটাই ঘুরে দেখে এলাম। কোনো কামরার একটা সিটও খালি নেই। নিজের নিজের চেয়ারে হেলিয়ে নানা ভঙ্গিতে নানা জনে ঘুমোচ্ছে বা ঘুমোবার চেষ্টা করছে, কিন্তু রামজীবনজিকে কোথাও দেখতে পেলাম না। বেশ একটু ভাবনাই হলো এবার। পরাশরকে একথা এখনই জানাতে হয়, কিন্তু তার আগে একেবারে নিঃসংশয় হবার জন্য এক এক করে সব কটা বাথরুমের দরজাও খুলে দেখলাম। সব বাথরুমই খালি। দরজার হাতলে আউট অফ অর্ডার লেখা একটা নোটিশ ঝুলানো থাকার দরুন শুধু একটি বাথরুম এ পর্যন্ত খোলবার চেষ্টা করিনি। শেষ পর্যন্ত সেটার দরজাও ঠেলে খুলে ফেললাম। সঙ্গে সঙ্গে সমস্ত শরীর শিউরে উঠল। না, কোনো লাশ সেখানে পড়ে নেই, কিন্তু যা আছে তাও কম ভয়াবহ নয়। বাথরুমের মেঝের ওপর একরাশ কাগজ কুচির সঙ্গে রক্ত মাখা একটা ধুতি ও গলাবন্ধ কোট পরে আছে। গলাবন্ধ কোটটি দেখেই রামজীবনজির বলে চিনলাম। আমার অবস্থা তখন বর্ণনা করা শক্ত। বাথরুমের দরজা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে পরাশরের কাছে গিয়ে তাকে জাগাবার চেষ্টা করলাম। শুনছো পরাশর, শুনছো? ও ওঠো ওঠো শিগগির।
আমার উত্তেজিত চিৎকারে আশেপাশের অনেকেই তখন জেগে উঠেছেন। তাঁদের সকলের মুখেই প্রশ্ন, কি 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 হয়েছে মশাই, কি হয়েছে কি? উত্তর না দিয়েই পরাশরকে আবার জাগাবার চেষ্টা করলাম, কিন্তু পরাশরের ঘুম আর ভাঙতেই চায় না। শেষে সজোরে তাকে নাড়া দিতে সে কোনো রকমে আড়মোড়া ভেঙে হাই তুলে একটু বিরক্তির স্বরেই বললে, আবার কি রাত দুপুরে এমন চেঁচামেচি করছো কেন? সর্বনাশ হয়েছে পরাশর, শিগগির দেখবে চলো। জেগে উঠতে তখন আর কারো বাকি নেই। অনেকে সিট ছেড়ে আমাদের সিটের কাছে পর্যন্ত ব্যস্তভাবে এগিয়ে এসেছেন। পরাশরের শুধু ঘুমের ঘোর আর কাটতে চায় না। ঘুম জড়ানো কণ্ঠে সে বললে, আরে কি দেখো, কি খুন জখম কেউ হয়েছে নাকি? আরে তাই তো হয়েছে মনে হচ্ছে, রামজীবনজি ট্রেনের কোথাও নেই। আমি কিছু বলবার আগেই পরাশর তেমনই জড়িত স্বরে বললে, বাথরুমগুলো দেখেছ? আরে তাই দেখেই তো বলছি, একটা বাথরুমে রক্ত মাখা তার কাপড় জামা শুধু পড়ে আছে। এক মুহূর্ত চুপ হয়ে গিয়ে সমস্ত কামরা গোলমালেই যেন ফেটে যাবে মনে হলো। বাইরে থেকে দুজন কন্ডাক্টর গার্ড সে গোলমাল শুনে ছুটে এলো। কি 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 হয়েছে কি এখানে? কিসের গন্ডগোল? তো খুন হয়েছে মশাই, মানুষ খুন। 4-5 জন নিজে থেকেই বলে উঠলেন। সেই সঙ্গে নানা প্রশ্ন, মন্তব্য, টিপ্পণীও শোনা গেল। কে কে খুন হয়েছে? কে? লাশ কোথায়? কামরার আলো এক্ষুনি জ্বালা দরকার। একজন কন্ডাক্টর গার্ড গিয়ে আলো জ্বালাবার ব্যবস্থাই করে এলেন। সমস্ত ট্রেনই তখন উত্তেজিত চঞ্চল হয়ে উঠেছে। কে একজন বিদ্রুপ করে বললেন, আরে হিউম্যান এক্সরে থাকতে আমাদের ভাবনা কি? কই মশাই, খুন শুনেই ভরকে গেলেন নাকি? একটু গা তুলে দেখবেনি, চলুন না। লজ্জায় তখন আমার মাটিতে মিশিয়ে যেতে ইচ্ছে হলো। পরাশরের নিজের আহাম্মকির জন্যই এখন আমাদের এই লাঞ্ছনা। রাগের সঙ্গে হাতটা সজোরে টেনে বললাম, আরে ওঠো না একবার। পরাশর নিতান্ত অনিচ্ছার সঙ্গেই এবারে উঠে পড়ে বলল, আরে চলো তাহলে দেখেই আসি। ট্রেন শুদ্ধ লোকই সঙ্গে যাবার জন্য ব্যাকুল। তাদের ভেতর দিয়ে কোনো রকমে ঠেলে ঠুলে পরাশরকে সঙ্গে নিয়ে গিয়ে বাথরুমের দরজাটা খুলে দেখলাম। সঙ্গে সঙ্গে চারিদিকে প্রবল গুঞ্জন উঠল, তারই মধ্যে ব্যঙ্গ বিদ্রুপও যথেষ্ট। আরে কিন্তু মানুষটা গেল কোথায়? আর হিউম্যান এক্সরে কি দেখছেন? সমস্ত গাড়িটা এখনই কানা তল্লাশ করা দরকার, না হে না লাশ নিশ্চয়ই গাড়ির বাইরে ফেলে দিয়েছে। অ্যামেচার ডিটেকটিভ কি মীমাংসা করলেন? ভেবেছিলাম পরাশর জামা কাপড়টা নিশ্চয়ই পরীক্ষা করে দেখবে, কিন্তু একবার নিচু হয়ে শুধু ছেঁড়া কাগজের একটা টুকরো কুড়িয়ে নিয়ে পরাশর দরজাটা বন্ধ করে দিয়ে ফিরে দাঁড়ালো। একটু হেসে বললে, আপনারা ব্যস্ত হবেন না, আর খানিক বাদে সবকিছুই জানতে পারবেন। আর খানিক বাদে মানে? আপনি ততক্ষণ গবেষণা করবেন বুঝি? 2-4 জন হেসে উঠলেন। না, গবেষণা আমার হয়ে গেছে। পরাশর ক্লান্তভাবে একটা হাই তুলে বললে, আড়াইটের সময় ট্রেন এলাহাবাদে পৌঁছবে। আশা করছি সেখানেই রহস্যের মীমাংসা হয়ে যাবে। হাতের ঘড়িটা দেখে সে আবার বললে, আর তো মাত্র 8 ঘন্টা বাকি। সে 8 ঘন্টা কি উদ্বেগে যে কাটালাম বলতে পারি না। ট্রেনের কারো চোখেই বোধহয় তখন ঘুম নেই। যে বাথরুমে রামজীবনজির জামা কাপড় পরেছিল তার দরজায় একজন কন্ডাক্টর গার্ড পাহারায় দাঁড়িয়ে আছেন। আমরা যে যার সিটে বসে ঘন ঘন ঘড়ি দেখছি। আমার দুর্ভাবনা শুধু রহস্য নিয়ে নয়, পরাশরের আস্ফালন মিথ্যে প্রমাণ হয়ে গেলে কি ব্যঙ্গ বিদ্রুপ যে সইতে হবে সারা রাস্তা, তাই ভেবেও। ট্রেন যথাসময়ে এলাহাবাদ স্টেশনে পৌঁছল। গাড়ি থামতে না থামতেই রেলওয়ে পুলিশের একজন বড় অফিসারকে কয়েকজন পুলিশ নিয়ে ভেতরে এসে ঢুকতে দেখে সবাই আমরা অবাক। ট্রেনে তো টেলিগ্রাফে বা বেতারে খবর পাঠাবার কোনো ব্যবস্থা নেই। পুলিশ তাহলে খবর পেল কি করে? পুলিশ অফিসার ট্রেনে উঠতেই কন্ডাক্টর গার্ড তাকে নিরুদ্দিষ্ট যাত্রীর কথা বলে বন্ধ বাথরুমটার দিকে নিয়ে যাবার একটা চেষ্টা করেছিল, কিন্তু অফিসার সেদিকে একবার একটু ভ্রুকুটি করে সোজা আমাদের কম্পার্টমেন্টেই এসে ঢুকলেন। পেছনে তার 2 জন পুলিশ অনুচর। স্প্রিং দেওয়া দরজা বন্ধ হবার পর
এদিক ওদিক চেয়ে নিয়ে তিনি একেবারে আমাদের সিটের কাছে এসেই থামলেন। কামরার সবাই আমারই মতো রুদ্ধ নিঃশ্বাসে তখন অপেক্ষা করছে। পুলিশ অফিসার পরাশরকেই গম্ভীরভাবে ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, এটা তো 33 নম্বর সিট, আপনি মিস্টার ভার্মা? পরাশর মাথা নেড়ে সায় দিয়ে বললে, ভার্মা নয়, বর্মা, পরাশর বর্মা। পুলিশ অফিসার গম্ভীর মুখে এই সংশোধন গ্রাহ্য না করেই জিজ্ঞাসা করলেন, আপনি আলিগড় থেকে কানপুরের রেলওয়ে পুলিশে টেলিগ্রাম করেছিলেন? কামরা সবাই আমারই মতো হতভম্ব। পরাশর বেশ একটু ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে বললে, হ্যাঁ করেছি, কিন্তু তাতে ফল কিছু হয়েছে? হঠাৎ পুলিশ অফিসারের চেহারাই গেল বদলে। রূঢ় গাম্ভীর্যের জায়গায় একগাল হাসি। উচ্ছ্বসিতভাবে পরাশরের হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বললেন, হয়েছে মিস্টার ভার্মা, আপনি যা বলেছিলেন ঠিক তাই হয়েছে, আর তার জন্যই কানপুরের রেলওয়ে পুলিশের তরফে আমি আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি। এই করমর্দনের উচ্ছ্বাসের মধ্যে আমরা সবাই তখন বেকুব হয়ে গেছি। পরাশর কখন কি টেলিগ্রামই বা করল, আর কানপুরের রেল পুলিশের এত কৃতজ্ঞতা জানাবারই বা ধুম কেন পড়ল কিছুই বুঝতে পারলাম না। এরই মধ্যে একজন ভদ্রলোক একটু সাহস করে এগিয়ে এসে বললেন, আপনাদের তো খুব বাহবা দেওয়া চলছে। এ ট্রেন থেকে একজন যাত্রী যে নিরুদ্দেশ তা জানেন? জানেন তার ওই রক্তমাখা জামা কাপড় একটা বাথরুমে পাওয়া গিয়েছে? পুলিশ অফিসার চমকে উঠে বললেন, সে কি? তারপর পরাশরের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি মিস্টার ভার্মা? পরাশর তাচ্ছিল্য ভরে হেসে বললে, ও কিছু না। কিছু না? সবাই আমরা একেবারে থ। কিন্তু অফিসার সাহেব তৎক্ষণাৎ পরাশরের কথাই একেবারে বেদবাক্য বলে মেনে নিয়ে বললেন, হ্যাঁ তা তো বটেই, কিছু হলে আর আপনি চুপ করে থাকতেন? তারপর আর একবার হাত ঝাঁকানি দিয়ে বিদায় নিতে গিয়ে হঠাৎ আবার ফিরে দাঁড়ালেন, ও ভুলেই যাচ্ছিলাম, কানপুরের পুলিশকে আপনি যেন কি আসল জিনিসের কথা জানিয়েছিলেন। পরাশর হঠাৎ নিচু হয়ে তার ব্যাগ থেকে যা এবার বার করে আনলো তাতে সত্যিই আমাদের সকলের চক্ষুস্থির। সেই অশ্লীল বইয়ের 2টো মলাট। অফিসার সাহেব এবার বেশ একটু বিমূঢ় হয়ে গেছেন বলে মনে হলো। এতক্ষণে বোধহয় পরাশরের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধে তাঁর জিজ্ঞাসা কিঞ্চিত উপস্থিত হয়েছে। সন্নিগ্ধভাবে মলার দুটির দিকে চেয়ে তিনি একটু ইতস্তত করেই জিজ্ঞাসা করলেন, এই মানে এই সেই আসল জিনিস? হ্যাঁ, আপনি নির্ভয় নিয়ে যেতে পারেন। দিল্লিতে শুধু এই ছেঁড়া মলার 2টো পাঠিয়ে দিলেই তারা এর মর্ম বুঝবে। বলে পরাশর মলার 2টো প্রায় জোর করেই তাঁর হাতে গুঁজে দিল। সে মলার 2টো নিয়ে অফিসার যেভাবে এবার চলে গেলেন তাতে পরাশরের কথায় তার খুব একটা বিশ্বাস হয়েছে বলে মনে হলো না। ট্রেন থেকে নামবার সময় কন্ডাক্টর, গার্ড এবং আরও 2-4 জন যাত্রী আর একবার সেই বন্ধ বাথরুমের দিকে তাঁকে নিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু অফিসার সাহেব কোনো কথায় কান না দিয়ে যেন আচ্ছন্নের মতো নেমে গেলেন। পুলিশ অফিসার নেমে যাওয়ার মিনিট খানেকের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। যেখানে যে ছিলেন সবাই তখন পড়লেন পরাশরকে নিয়ে, ওই ব্যাপারটা কি খুলে বলবেন মশাই? আমাদের সকলকে তো বোকা বানিয়ে ছাড়লেন, কিন্তু আসলে হলোটা কি? কেন, যা চেয়েছিলেন তাই তো হলো, রহস্যের মীমাংসা। বলে পরাশর সিটটা পেছনে হেলিয়ে আলস্য ভরে গা এলিয়ে দিল। রহস্যের মীমাংসা? এক ভদ্রলোক একেবারে খাপ্পা। কোন রহস্যের মীমাংসা হলো শুনি? কোথায় গেলেন সেই রামজীবনজি? সকলের মুখের উপর একবার কৌতুক ভরে চোখ বুলিয়ে পরাশর গম্ভীরভাবে বললে,
তিনি আর ইহজগতে নেই। তার মানে? চমকে উঠে বললাম। আর তুমি অম্লান বদনে বলে দিলে ওই বাথরুমের রক্তমাখা জামা কাপড় কিছু নয়? হ্যাঁ, তাছাড়া আর কি বলবো, কারণ ও জামা কাপড় তো তার খোলস মাত্র, আর ওই রক্তটা শুধু লাল কালি। পরাশর এবার হেসেই বললে, তিনি ওই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে অন্য বেশে চোরাই সোনা চালানের একজন চাই হিসেবে এখন কানপুরের রেল পুলিশের হেফাজতে আছেন। এখন তার নাম আর রামজীবনজি নিশ্চয়ই নেই। সমস্ত কামরা একেবারে নিস্তব্ধ। বেশ কয়েক সেকেন্ড বাদে একজন জিজ্ঞাসা করলেন, আপনি আগে থাকতে জেনেই তাহলে কানপুরের পুলিশকে টেলিগ্রাম করেছিলেন? আপনি লোকটাকে চিনতেন? না, সেই সৌভাগ্য আমার হয়নি কখনো। মহাপুরুষকে তার হাতের বইটাই চিনিয়ে দিয়েছে। সে আবার কি? ও বই তো ট্রেনের অনেকের হাতেই আছে। হ্যাঁ আছে, এবং তারা ওই বই সত্যিই পড়ছেন, কিন্তু আমাদের ভূতপূর্ব রামজীবনজি সারাক্ষণ বইয়ের একটি পাতাও যে ওল্টাননি, তা আমি ট্রেনে ওঠার পর থেকেই লক্ষ্য করেছি। তাহলে ওই বই কিনে হাতে রাখার মানে কি? মানে অনেক। প্রথমত, যে বই অনেকের হাতেই আছে তা কারো কোনো সন্দেহ জাগাবে না। আর দ্বিতীয়ত, বইয়ের মলাট। অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, ওই অশ্লীল ছবির কথা বলছো? না, অশ্লীল ছবিটা আর একটা ধোঁকা মাত্র। মলাটের আসল দাম বই পড়বার ছলে তা সারাক্ষণ সকলের চোখের ওপরই হাতে ধরে রাখা যায় বলে। অত্যন্ত দামি গোপন জিনিস লুকিয়ে রাখার পক্ষে সবচেয়ে ভালো উপায় সকলের সামনে তা ধরে রাখা। আর তার পক্ষে বইয়ের মলাটের মতন সুবিধার জিনিস কমই আছে। কিন্তু বইয়ের মলাটে কি এমন দামি গোপন জিনিস রাখা যায়? রাখা যায় এক টুকরো কাগজ, যার মধ্যে চোরাই সোনা কোথায় কি মজুত আছে তার হদিশ সংকেত চিহ্নে লেখা। চায়ের টেবিলে বসে বইটা একবার কেড়ে নিয়ে তার মলাটটা যে ওই কারণেই ছেঁড়া, তা আমি দেখে নিয়েছিলাম। পরাশরের এ কথাগুলো কিন্তু সহজে মানতে পারলাম না। বললাম, ওই সংকেত লেখা কাগজের টুকরো বুঝি পকেটে বা যেখানে সেখানে রাখা যায় না? যায়, কিন্তু প্রথমত হাতছাড়া হবার, দ্বিতীয়ত কোনো কারণে ধরা পড়লে তা পুলিশের হাতে যাবার ভয় থাকে। বইয়ের মলাটে থাকা তাই সবচেয়ে নিরাপদ। মানুষটা যদি ধরাও পড়ে, চোরাই মালের গোপন খবর তবু লুকোনোই থাকবে। আমাদের রামজীবনজি ভাবতেই পারেননি যে তাঁর বইয়ের মলাট দুটোই আমি ছিঁড়ে রাখব। তাঁর বই তুমি পেলে কোথায়? তুমি তো আলিগড়ে নেমে নিজেই একটা বই কিনে এনেছিলে। হ্যাঁ, সেখান থেকে কানপুরে টেলিগ্রামও করেছিলাম। বইটাও কিনেছিলাম রামজীবনজির সঙ্গে বদল করবার জন্যে। ডিনার খেতে গিয়ে তার গায়ে গরম স্যুপ ফেলবার ব্যবস্থা করে ওই গোলমালের মধ্যেই বইটা বদল করে দিই। রামজীবনজি অতি ধূর্ত লোক। খানিক বাদেই ব্যাপারটা সন্দেহ করে আউট অফ অর্ডার টাঙানো বাথরুমে গিয়ে বইয়ের মলাট ছেঁড়ে পরীক্ষা করে দেখেন। হয়তো ব্যাপারটা ভুলই হয়েছে মনে করে আমার কাছে এসে বই চুরি হবার মিথ্যে গল্প বানিয়ে নিজের বইটা আদায় করবার চেষ্টা করেন, কিন্তু আমি মলাট ছেঁড়া বইটা দিতেই বুঝতে পারেন তার স্বরূপ আমার কাছে সম্ভবত ফাঁস হয়ে গেছে। তখন পালানো ছাড়া আর অন্য উপায় তো নেই। টুন্ডলা স্টেশনের পর বাতি নিভে গেলে আমায় চাদর মুড়ি দিয়ে ঘুমোতে দেখে নিজের ব্যাগটি নিয়ে গিয়ে ওই বাথরুমে জামা কাপড় বদলে ফেলে কানপুরে নামবার জন্যে তৈরি হয়ে থাকেন। কানপুরে পুলিশ আমার টেলিগ্রামে তার চেহারার বর্ণনা পর্যন্ত পেয়ে তার জন্যে যে তৈরি হয়ে আছে
তার তিনি কি করে জানবেন? জানলে ফাউন্টেন পেনের লাল কালি জামা কাপড়ে ঢেলে বুদ্ধির ওই বাজে খরচ নিশ্চয়ই করতেন না। ঘরে কারো মুখে আর কোনো কথা নেই। আমাদের কামরারই এক ভদ্রলোক শুধু প্রশ্ন করলেন, আচ্ছা, তাহলে ওই অ্যাটাচি বদল হয়ে যাওয়ার ব্যাপারটা কি? সেটা অতি বুদ্ধির একটা প্যাঁচ। ও নিজের অ্যাটাচিটাই বদল হয়ে গেছে বলে আমাদের দেখিয়ে গোড়াতে আমাদের একটু গুলিয়ে দেবার চেষ্টা করেছিলেন, তাইতেই ধরা পড়ে গেলেন। আরও ওই অতি বুদ্ধির অহংকারী হলো এসব লোকের কাল। প্রথম চা খেতে গিয়ে নিজের গোয়েন্দাগিরি নিয়ে বাহাদুরি আমি ইচ্ছে করেই করেছিলাম। তখনও সন্দেহটা আমার অস্পষ্টই ছিল। অতি বুদ্ধির অহংকারে আসল অপরাধী নিজেকে একটু ধরা দেবেই আমি এই আশাই করেছিলাম। সে আশা আমার ফলেছে। প্রকাণ্ড এক হাই তুলে পরাশর তারপর বললে, কিন্তু রাত তো ভোর হতে চলল, এবার একটু ঘুমোলে হয় না? তার কথার জবাবেই যেন কামরার জোরালো বাতি আবার নেমে গিয়ে মিটমিটে সবুজ হয়ে গেল। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org